শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। থ্যাংক ইউ। আমাদের আজকে যে আলোচনার বিষয়বস্তু, তার একটি হচ্ছে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করা এবং ইতিবাচক চিন্তা। এটা এমন যে প্রতি বছর বাংলাদেশ, আমাদের বিভিন্ন যে ইউনিভার্সিটিস গুলো আছে, আমাদের কলেজগুলো আছে, সেখান থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছে বা গ্রাজুয়েশন করছে। আমাদের দেশের যে অবকাঠামো বা সরকারি বা বেসরকারি চাকরির যে বাস্তবতা, সেখানে দেখা যাচ্ছে এই যে যারা গ্রাজুয়েশন বা মাস্টার্স করে বের হচ্ছে, তাদের সবাইকে চাকরির বাজারে চাকরি দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে বেকারত্ব বা আমরা যদি বলি শিক্ষিত বেকার, তার সংখ্যাটা প্রতি বছরই কিছু বাড়ছে। এইখানে আমাদের উদ্যোক্তা হওয়ার যে ইন্সপিরেশন, এখানে খুবই এই বিষয়টার সাথে সম্পর্কিত। যে আমরা পড়াশোনা করি কি জন্য? চাকরি পাওয়ার উদ্দেশ্যে, বা লেখাপড়া শিখি তার উদ্দেশ্য কি হওয়া উচিত যে চাকরি পাবো এই কারণে লেখাপড়া শিখছি, নাকি লেখাপড়া শিখছি এই জন্য যে আমি একজন সুনাগরিক হব দেশের জন্য, আমি শিক্ষিত হব, আমি কোনটা ভালো কোনটা মন্দ, দেশ কিভাবে চলছে, দেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি কিভাবে চলছে সেটা বুঝতে পারবো পড়াশোনা করলে। মোট কথা আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো। নিজের পায়ে যদি দাঁড়াতে চাই, তাহলে তো শুধুমাত্র চাকরি না। আপনি খাগড়াছড়িতে যদি দেখেন, খাগড়াছড়িতে এরকম একাধিক এক্সাম্পল আছে। সবচেয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, এমন সবচেয়ে বড়, সবচেয়ে বেশি অর্থনৈতিক স্বাবলম্বী মানুষটি সে চাকরি করেন না, তিনি বরং আরো 50-100 জনকে চাকরি দেন। কাজেই বিশ্ব বাস্তবতা বা বাংলাদেশের বাস্তবতাতেই শুধুমাত্র চাকরি কর্মক্ষেত্র না, আমরা সবাই নিজের জন্য, আমরা সবাই বিজনেস করতে পারি, হ্যাঁ, আমরা উদ্যোক্তা হতে পারি। আমাদের বিরাট যে কার্যক্রম মূলত এইটাকে সিলেক্ট করার জন্য, এই বিষয়টাকে উৎসাহিত করার জন্য, যে আমাদের যে জনবল আছে, স্পেশালি শিক্ষিত জনবল, তারা প্রশিক্ষণ লাভ নেবেন। প্রশিক্ষণ লাভ করবেন এই জন্য যে যেন তিনি যদি উদ্যোক্তা হতে চান, তিনি যদি ইনভেস্ট করতে চান, ব্যবসা করতে চান, কোন দিকে ব্যবসা করবেন, তার এই ব্যবসাটা চালাতে হলে বা উদ্যোক্তা হতে হলে তার কোন বিষয়ের জ্ঞান প্রয়োজন। যেমন আমরা অনেকেই জানি না যে মাছ কৃষি ক্ষেত্রের চেয়ে অনেক বেশি লাভ। আবার পোলট্রিতে আমি যদি হাঁস মুরগির চাষ করি, সেটাতে মাছের চেয়ে বেশি লাভ। যদিও যেখানে লাভ বেশি সেখানে ঝুঁকি বেশি। এগ্রিকালচারের চেয়ে মাছের ঝুঁকিও বেশি, আবার মাছের চেয়ে পোলট্রিতে ঝুঁকি বেশি। প্রশ্ন হচ্ছে আমি কোন দিকে যাব? হ্যাঁ, আমার কোন দিকে ইনভেস্ট করলে ইনভেস্টটা নিরাপদ হবে? কারণ আমি যদি উদ্যোক্তা হতে যে সরকারের কাছ থেকে বা ব্যাংক থেকে লোন নিই, ঋণ নেই, তাহলে সেই ঋণটি তো আমাকে যথাসময়ে ফেরত দিতে হবে। আবার এই ঋণটির যথাযথ ব্যবহার করে আমাকে নিজের অবস্থার পরিবর্তনও করতে হবে, কিছু লাভও করতে হবে। কাজেই সবাইকে ইতিবাচক হতে হবে। হ্যাঁ, যে হ্যাঁ, সরকারি চাকরি বা চাকরির জন্য আমি চেষ্টা করতে পারি, কিন্তু বাস্তবতা তো একটা 100 জন বা 10 জন যেখানে চাকরিতে নেবে, সেখানে আবেদন করে 1000, 10,000। হ্যাঁ, তাহলে বাকিরা কোথায় যাবে? বাকিদের আমরা আহ্বান জানাতে চাই যে যাদের সুযোগ আছে, বিশেষ করে যাদের ক্যাপিটাল আছে, যাদের টাকা পয়সা আছে পারিবারিকভাবে, তারা, তাদের জন্য উদ্যোক্তা হওয়া বা ব্যবসায়ী হওয়া খুব সহজ। আর যাদের সেটা নেই, তারাও তার যদি আমরা বুঝি যে তার রিসোর্স আছে, হ্যাঁ, এই টাকা ফেরত দেওয়ার মতো তার অ্যাবিলিটি আছে, বা এই টাকা নিয়ে সে টাকাটা যথাযথভাবে কাজে লাগাতে পারবে, ব্যবসায় খাটাতে পারবে, বা ব্যবসায় খাটানোর মতো জ্ঞান তার আছে, প্রশিক্ষণ আছে, তাহলে সেই টাকাটা ব্যাংক ব্যবস্থা থেকে সে ঋণ আকারে পেতে পারে। ইতিপূর্বে এরকম যে ভালো উদ্যোক্তা
তার সব ভালো, কিন্তু ব্যাংক থেকে ঋণ পায়নি। আমরা কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে হেল্প করেছি। হুম? আম, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে এই যে জনবল ব্যবস্থাপনা বা নেতৃত্ব প্রদান, এটা যে কোনো একটা ব্যবসাতেই গুরুত্বপূর্ণ। হয়তো আমাদের আজকে যারা প্রশিক্ষণার্থী আছেন, এই পর্যায়ে জনবল ব্যবস্থাপনাটা তাদের প্রয়োজন হবে না, কিন্তু আমি যখন ব্যবসা করতে যাব, দেখা যাচ্ছে আপনি একা ব্যবসা করতে পারছেন, আপনার আরো সহকর্মীর প্রয়োজন হচ্ছে। তো এইটাকে এখানে বলা হচ্ছে যে কিভাবে আমি যদি একজন বা দুজন লোক নিই, আমি কিভাবে তাদের ব্যবস্থাপনাটা করব। হুম? তাদের বেতন হবে কেমন, তাদেরকে কি ফিনান্সিয়াল বেনিফিট দেব, বা তাদের সাথে আমার সম্পর্কটা কেমন হবে, তাদেরকে আহ, আমি পরিবারের সদস্যদের মতো নার্সিং করব কিনা, তাদেরকে কতটা গুরুত্ব দেব, সে আমার প্রতিষ্ঠানে কতটা স্বাচ্ছন্দ্য ফিল করছে, বা আমার যারা কাস্টমার, যাদের জন্য আমি কাজ করছি, যাদেরকে নিয়ে আমার ব্যবসা, তাদের সাথে তার সম্পর্কটা বিল্ড আপ কেমন করতে পারছে, তাদের সাথে কেমন আচরণ করছে, আমার যে কাস্টমার সে আসলে তার সাথে কেমন করে ব্যবহার করছে। আপনারা দেখবেন যে বড় বড় যে আমাদের কর্পোরেট সংস্থাগুলো আছে, এই যে বিভিন্ন মোবাইল কোম্পানি বা বিভিন্ন মার্কেটিং কোম্পানি, হ্যাঁ, সেখানে যখন আমরা যাই, কি সুন্দর করে বিহেভ করে, হ্যাঁ, বসতে দেয়, আপনার কি লাগবে, হ্যাঁ, সবকিছু বুঝিয়ে বলে। এই বিষয়গুলো, হ্যাঁ, আমি জানি না আপনারা কোন সেক্টরে ইনভেস্ট করবেন, কোন সেক্টর নিয়ে কাজ করবেন, ব্যবসা করবেন, কিন্তু যেখানেই করেন এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যে আমি মানুষের সাথে কেমন করে বিহেভ করছি। আহ, যেখানে আপনি ব্যবহার ভালো পাবেন সেখানে আপনি সেকেন্ড বার যাবেন, আর যেখানে আপনি ব্যবহার ভালো পাবেন না, Iya, Mbak Bibi. Medso menuaro. Netso macam. রিটনটা স্যার মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, দেখেন। Hmm? হ্যাঁ হ্যাঁ সম্মানিত হ্যাঁ জয়েন করছি। লাইনটা একটু সমস্যা হয়েছিল, আবার সংযুক্ত হয়েছে। যেটা Apa nak beri? জি স্যার। সবার যদি অডিও অফ থাকে আমি আবার কন্টিনিউ করি। যেটা বলছিলাম যে এলডিসি থেকে উত্তরণ, স্বল্পোন্নত দেশ 48টা, তার ভিতরে বাংলাদেশ ছিল, এবং বিশ্বের সবচেয়ে কম ইনকাম, বা আমরা যদি বলি মাথা পিছু আয় যাদের কম, সেই দেশের তালিকাতে আমরা ছিলাম। অতি সম্প্রতি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে, এবং আমাদের যে জাতিসংঘ, ইউনাইটেড নেশনস, তারা এটার একটি অনুমোদন দিয়েছে। সেটা তো আমরা সরকারিভাবে মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, আমরা উদযাপনও করছি। আমরা এখন স্বপ্ন দেখছি যে 2021 মানে এই সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে আমরা রূপান্তরিত হব। সেটা হয়তো হবে না এত তাড়াতাড়ি, কারণ নিম্ন মধ্যম আয়ের দেশে কেবলই আমরা উন্নীত হয়েছি, এবং 2041 সালে আমরা উন্নত দেশে রূপান্তরিত হব। এখন আপনারা জানেন যে আমাদের মাথাপিছু আয় $2000 বার্ষিক। এটি অনেক, হ্যাঁ, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে অন্য যে দেশগুলো আছে আমাদের চেয়ে অনেক কম। পাকিস্তানের পার ক্যাপিটা আমাদের চেয়ে কম,
নেপালের আমাদের চেয়ে কম। ইন্ডিয়া আমরা প্রায় কাছাকাছি। ভুটান আমাদের চেয়ে বেশি আছে, মালদ্বীপ বেশি আছে। এখন এই যে আমাদের এলডিসি তে উত্তরণ, এটা কিভাবে হলো? এটার মূল আমাদের দুটো তিনটা জায়গা। একটা হচ্ছে রপ্তানি। আপনারা সবাই জানেন যে আমরা যে বৈদেশিক মুদ্রা আয় করি, বিদেশে যে জিনিসগুলো রপ্তানি করি, এর ভেতর তৈরি পোশাক খাত অন্যতম। আমরা সবচেয়ে বেশি 80% আয় আমাদের এই তৈরি পোশাক থেকে আসে। আর বাকি 20% আসে আমাদের হিমায়িত মাছ, চিংড়ি পাঠাই আমরা। এর সাথে পাট বা পাটজাত দ্রব্য পাঠাই, চামড়া বা চামড়াজাত দ্রব্য কিছু পাঠাই, চা পাঠাই বিদেশে। এইগুলো থেকে বাকি 20% আসে। এখন এই যে হিউজ বৈদেশিক মুদ্রা অর্জন করছে, শুধু তাই না, যখন গার্মেন্টস এর এই জিনিসগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে, সেটার জন্য তো অনেক কারখানা তৈরি হচ্ছে। বিদেশের এই অর্ডার গুলো মিট আপ করার জন্য বেসরকারি সেক্টরে প্রচুর গার্মেন্টস কারখানা হচ্ছে। এই গার্মেন্টস কারখানাগুলো তো লোক লাগে, আমাদের প্রচুর শ্রমিক এখানে চাকরি পেয়েছে। ফলে এই যে ইনকামটা সৃষ্টি হচ্ছে, ইনকাম জেনারেশন হচ্ছে বা আয়বর্ধক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হচ্ছে, এর ফলে বিপুল জনগোষ্ঠী মানে একটা এমপ্লয়মেন্ট বা আমরা বলি চাকরি হয়েছে। একই সাথে বিদেশ থেকে এগুলো রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রাও পাচ্ছি। বৈদেশিক মুদ্রাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা যেমন বিদেশে রপ্তানি করছি, বিদেশ থেকে অনেক কিছু আমাদেরকে আমদানি করতে হয়। আমরা যেহেতু শিল্পোন্নত দেশ না, এই যে মেশিনারিজ যা আছে সবই আমরা বিদেশ থেকে রপ্তানি করি। বিভিন্ন মোটর গাড়ি, মেশিনারিজ, কাপড় চোপড়, বহু জিনিস বিদেশ থেকে রপ্তানি করতে হয়। বিদেশ থেকে যখন এই আমদানি করতে হয়, আমদানি যখন করি, তখন তো টাকা দিয়ে তো আর বিদেশ থেকে কিনতে পারি না। আমেরিকান সরকার বা তেল নিতে হয়, আমাদের দেশে তেল নেই, আমরা সিঙ্গাপুর, সৌদি আরব থেকে তেল নিয়ে আসি। এই তেল তো আমরা টাকা দিয়ে কিনতে পারি না, আমাদেরকে বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয়। বৈদেশিক মুদ্রাটা পাবো কোথায় যদি আমি রপ্তানি না করি? আমি যখন পোশাক শিল্প রপ্তানি করছি, আমি যখন চা, পাট বা মাছ রপ্তানি করছি, তখন তো ওদের কাছ থেকে আমরা বৈদেশিক মুদ্রাই পাচ্ছি। তো এটাও আমাদের জন্য খুব পজিটিভ যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারের দেশ স্বাধীনের পর থেকে হাইয়েস্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আমাদের হয়েছে। সেটি প্রায় $42 বিলিয়ন ইউএস ডলার। এর আগে কখনোই আমাদের এত রিজার্ভ হয়নি। এই রিজার্ভ হওয়ার রহস্য কি? দুটো রহস্য। একটা তো বললাম যে আমাদের রপ্তানি প্রচুর বেড়েছে, বিশেষ করে পোশাক শিল্পে। আর একটা হচ্ছে আমাদের যে ভাইরা বিদেশে চাকরি করে, বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি মানুষ বিদেশে চাকরি করে। এর বেশিরভাগই আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলি। সৌদি আরবে ম্যাক্সিমাম, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এর সাথে সাথে মালয়েশিয়া, সিঙ্গাপুর, এইসব জায়গাতেও বেশ অনেক মানুষ আছে। এই 1 কোটি মানুষ যারা বিদেশে কষ্ট করছে তার পরিবারের জন্য, দেশের জন্য, তারা কিন্তু ভীষণ পরিশ্রম করে। পরিশ্রম করে সেই কষ্টার্জিত অর্থ তারা দেশে পাঠায়। দেশে যখন পাঠায় তখন তো তারা সেই বিদেশি টাকাটাই পাঠায়। সরকার বিদেশি টাকাটা রেখে বা বাংলাদেশ ব্যাংক রেখে তার পরিবারের কাছে বাংলাদেশের আমাদের বাংলা টাকা দেয়। তো এই যে বিদেশ থেকে অর্থ আসছে, সেই অর্থের তো একটা প্রভাব আছে আমাদের অর্থনীতির উপরে। যে পরিবারে টাকাটা আসছে সেই পরিবার ঘরবাড়ি ভালো হচ্ছে, তাদের জীবনযাত্রার মান বাড়ছে। আগে হয়তো দুবেলা ভালো মতো খেতেই পেত না, এখন ভালো খাচ্ছে, ভালো কাপড় চোপড় পরছে। তো এই সবগুলোই আমাদের যে উন্নয়ন, সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নে ভূমিকা রাখছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে এমনিতে রূপান্তরিত হই, আমরা এভাবেই হয়েছি। এইটা যদি ধরে রাখতে হয় বা আমরা যদি সরকারের যে টার্গেট যে 2041 সালে স্বাধীনতার 70 বছর পূর্তিতে আমরা উন্নত দেশ হব। উন্নত দেশ মানে কি? বিশ্বের ইউরোপের দেশগুলোর মতো ফ্রান্স, আমেরিকা, ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি, জাপান, এরকম উন্নত দেশ। সেরকম উন্নত দেশ হতে হলে আমাদের আরো অনেক ইনকাম বাড়াতে হবে। তো এখন দেশে যদি লক্ষ লক্ষ বেকার থাকে,
তাহলে তার উন্নত দেশে পরিণত হওয়া যাবে না। আমাদের সবাইকে কাজ করতে হবে। এই জন্য আমাদের এই উদ্যোক্তা হওয়া বা নিজে কিছু করা, হ্যাঁ, খাগড়াছড়িতে দেখবেন অনেকেই নিজের মতো করে অনেক কিছু করছে। কেউ মেয়েরা বুটিকের একটা শপ করতে পারে, যে বিভিন্ন পাহাড়ি যে আমাদের প্রোডাক্ট আছে। খাগড়াছড়ি যেহেতু একটি ট্যুরিজম, একটি পর্যটন শহর, বাইরে থেকে প্রচুর টুরিস্ট এখানে আসে, এখানে বেড়ায়, সাজেকে যায়, সাজেক থেকে আসে, এবং খেয়াল করে দেখবেন যে শহরের বিভিন্ন দোকানে এরা কেনাকাটা করতে যায়, যে খাগড়াছড়িতে আসছি, এখানকার কিছু একটা কিনে নিয়ে যাই। আমাদের যে পোশাকগুলো আছে, পিনন, থামি বা থামি শাড়ি, এরকম প্রোডাক্ট অনেকে শখ করে কেনে, হয়তো বেশি দিন পরবে না। বা বিভিন্ন নকশি করা জিনিসপত্র, হ্যাঁ, মেয়েদের গলার কানের গহনা, এইসব এই বিষয় নিয়েও মানে উদ্যোক্তা হওয়ার, এগুলো নিয়ে উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, আমি খুব সুন্দর করে একটা শোরুম করলাম, একটা রুম ভাড়া নিলাম, সেটা আইসিটিসি করলাম, বা এত টুরিস্ট, হাজার হাজার টুরিস্ট, তাদের আপ্যায়ন করা, ভালো একটা রেস্টুরেন্ট করলাম, বা একটা মোটেল করলাম, যে 10টা রুম আছে, অত টাকা নেই, তাহলে মোটেল একটা ভাড়া দিলাম, যে আমি চালাবো, তুমি দাও, তোমাকে এত টাকা দেবো। হ্যাঁ, এগুলো সবই হতে পারে। খেয়াল করে দেখবেন যে আমাদের হর্টিকালচার সেন্টারে আগে এত রেস্টুরেন্ট ছিল না, এখন দেখবেন অনেকগুলো ফাস্টফুডের দোকান হয়েছে। কারণ কি, এত বেশি টুরিস্ট সেখানে যায়, মানুষ সেখানে খেতে চায়। হ্যাঁ, এইভাবে আমাদের অনেকেরই খুব ভালোভাবে কর্মসংস্থান হচ্ছে। কাজেই এটা এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আমি কি করতে চাই, আমার স্ট্রেংথটা কোথায়। এটা আমাদের মূল আলোচনা ছিল। এর সাথে আরেকটা টপিক হচ্ছে বঙ্গবন্ধু। আপনারা জানেন যে বঙ্গবন্ধু এই বাংলাদেশের আমাদের সবার কাছে অত্যন্ত প্রিয় একটি নাম। আমাদের জাতির পিতা, আমাদের স্বাধীনতার মহান স্থপতি। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক হই না। হ্যাঁ, গত 2 দিন আগেই 7ই মার্চ, আপনারা জানেন যে 7ই মার্চ সরকারিভাবে পালিত হয়েছে। 1970 সালের এই দিনে বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার সেই অমোঘ বার্তা, উক্তি, যে রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। হ্যাঁ, আমরা নির্মলানন্দ গুণের কবিতায় বলেছে যে এরপর থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো যে আহ্বান দিলেন, সেই আহ্বানে ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী, আমাদের সেনাবাহিনীর সদস্য, পুলিশ, এপিআর, আনসার, সবাই অস্ত্র তুলে নিল, এবং পাকিস্তানের মতো একটি সশস্ত্র একটি সুশৃঙ্খল বাহিনীর বিরুদ্ধে 9 মাস লড়াই করে আমরা স্বাধীনতা নিয়ে আসলাম। এই মহান ব্যক্তি, তার সম্পর্কে আমরা কতটা জানি? আমার মনে হয় সাউন্ডটা অফ করে দিতে হবে। কেউ কারো সাউন্ড, অডিও অন আছে। যেটা বলছিলাম, এই মহান ব্যক্তির সম্পর্কে আমরা কতটা জানি? আমাদেরকে আজকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, যদিও এই বর্তমান সরকার 2009 সালে ক্ষমতায় আসার পরে টানা 3য় মেয়াদে এখন ক্ষমতায় আছে, এবং আমাদের রাষ্ট্রীয় প্রচার যে যন্ত্র, রেডিও, টেলিভিশন, প্রেস, সব জায়গায় আমরা স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করছি। তারপরে এখনো কেউ আছেন যারা বঙ্গবন্ধুকে ঠিকমতো জানেন না। হ্যাঁ, যে 1920 সালে যার টুঙ্গিপাড়ার একটি গ্রামে, একটি বাঙালি গ্রামে, বাঙালি পরিবারে জন্ম লাভ করলো, সেই শিশুটি কিভাবে ক্রমাগতভাবে বেড়ে উঠে একটি জাতির স্বপ্নের নায়কে পরিণত হলো। আমরা যারা বঙ্গবন্ধুর ছোটবেলার ইতিহাস জানি, যে পরে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জে পড়াশোনা করেন,
পরে আরো পরে উচ্চশিক্ষার জন্য উনি কলকাতা যান, কলকাতা ইসলামিয়া কলেজে উনি গ্রাজুয়েশন করেন। সেই সময়ে আমাদের তার যে বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু মানেন উনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তার সংস্পর্শে আসেন এবং সেই রাজনীতি সম্পর্কে সিরিয়াসনেস তখনই বঙ্গবন্ধুর মধ্যে আসে। আপনারা যারা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়েছেন, সেখানে বঙ্গবন্ধু নিজে হাতে তার এই বিষয়গুলি সেখানে বর্ণনা করেছেন। এছাড়া বঙ্গবন্ধুর যে জেল ডায়েরি, সেটিও সরকারিভাবে পাবলিশড হয়েছে, সেটিও পড়তে পারেন। অসম্ভব ভালো একটি গ্রন্থ। বঙ্গবন্ধু জেলে থাকাকালে ডায়েরি আকারে লিখেছেন। তো যেটা বলছিলাম যে ইসলামিয়া কলেজ থেকে গ্রাজুয়েশন করার পরে 1947 সালে যখন দেশ ভাগ হলো, তখন তো বঙ্গবন্ধু আবার ফিরে আসলেন ঢাকাতে। এসে প্রথমেই আমাদের ভাষার উপরে আঘাত, যে রাষ্ট্রভাষা উর্দু হবে, সেটা আমাদের বাংলাদেশের মানুষ মানেনি এবং বঙ্গবন্ধু এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি যখন গুলি হচ্ছে 144 ধারা ভঙ্গের কারণে, সে সময় বঙ্গবন্ধু জেলে ছিলেন এবং প্রথম যে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ ছিল, সেই দল সংগঠনেও বঙ্গবন্ধুর অত্যন্ত কৃতিত্বপূর্ণ ভূমিকা ছিল এবং ধীরে ধীরে বঙ্গবন্ধু এই দলটির আপনারা জানেন এই দলটির সেক্রেটারি হন এবং 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু যে সরকার গঠন হয়, সেখানে বঙ্গবন্ধু মন্ত্রিত্ব পান। পরে আবার নিজেই দলের সেক্রেটারি হিসেবে, যেহেতু দলকে সময় দিতে হবে, নিজেই মন্ত্রিত্ব পরবর্তীতে ত্যাগ করেন। এরপরে আইয়ুব খান 1958 সালে এসে মার্শাল্লাহ দেয়, সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। আবার মার্শাল্লাহ উঠে গেলে 1966 সালে আমরা যেটাকে বলি আমাদের মুক্তির সনদ, সেই 6 দফা বঙ্গবন্ধু ঘোষণা করেন এবং সেই 6 দফা এত পপুলার হয় যে পাকিস্তানি শাসক গোষ্ঠী ভীত হয়ে পড়ে এবং বঙ্গবন্ধুকে কারাগারে অন্তরীণ করে এবং 1969 সালে সেই ষড়যন্ত্রমূলক আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয়, দিয়ে বঙ্গবন্ধুর কণ্ঠ রোধ করারই চেষ্টা করা হয়। আমাদের 6 দফার যে দাবি, তাতে পাকিস্তানি শাসক গোষ্ঠী ভীত হয়ে পড়েছিলেন, কিন্তু বাঙালি সেই 69-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারা মুক্ত করতে সক্ষম হয় এবং 69 সালেই জাতির পিতার এই উপাধি দেয়া হয়। যারা ছাত্র নেতা ছিলেন, স্পেশালি তখন আমাদের তোফায়েল আহমেদ সাহেব, তারা এই বঙ্গবন্ধু উপাধি দেন এবং এই যখন আমরা 70 সালে নির্বাচনে যাই, সেই নির্বাচনটা আওয়ামী লীগ করেছিল এই 6 দফা ভিত্তিক এবং মানুষ এই 6 দফাকে গ্রহণ করাতে, যারা ইতিহাস জানেন তারা সবাই জানেন যে এই পূর্ব পাকিস্তানে তৎকালীন যে 169টি আসন ছিল পার্লামেন্টে, টোটাল 300 আসন, সেই 300 আসনের 169টি আসনের ভিতরে 167টি আওয়ামী লীগ লাভ করে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারপরেও পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন ক্ষমতা হস্তান্তরে নানা টালবাহানা শুরু করে, সেই পার্সপেক্টিভে আমি আগেই বললাম 71 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষণ দিয়ে স্বাধীনতার ডাক দেন। আমরা সবাই বলি আসলে এটাই স্বাধীনতার ডাক, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে। তো এরপর তো ইতিহাস জানেন, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হলো 25শে মার্চ কালো রাত্রে, নিয়ে তাকে পাকিস্তানে দেওয়া হলো। আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। 9 মাস মুক্তিযুদ্ধের পরে পাকিস্তানি নিয়াজি পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন বাংলাদেশে কারোর মনে হয় সাউন্ড সিস্টেম আবার অন হয়ে গেছে, মিউট করার জন্য অনুরোধ জানাচ্ছি। যখন বাংলাদেশ ধীরে ধীরে আবার এগিয়ে যাচ্ছে, অবলম্বী হচ্ছে, এই সময়েই সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু তার পরিবার নৃশংসভাবে নিহত হন।
তো আজকে আমরা আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন, এবং এই দেশকে নেতৃত্ব দিয়ে আজকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছি। এবং এভাবেই যদি দেশ এগিয়ে যেতে থাকে তাহলে আমরা বিশ্বাস করি যে সরকারের যে স্বপ্ন, যে টার্গেট 2041 সালের মধ্যে আমরা উন্নত দেশে আমরা রূপান্তরিত হব। তবে সেখানে যেতে হলে আজকে যারা আছেন এই পার্টিসিপেন্ট, তাদের সবাইকেই নিজ নিজ ভাবে স্বাবলম্বী হতে হবে। সেটা ব্যবসা করে হোক, সেটা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে হোক। আমি সবাই সেই ক্ষেত্রে সাকসেসফুল হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার আজকের এই সেশন এখানেই শেষ করলাম। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ স্যার, আমি কিছু বলতে চাই স্যার। বলেন। স্যার ওই যে আপনি বলছেন স্যার, মানে যে কোনো ওই উদ্যোক্তা হতে গেলে আপনারা কিছু ঋণের ক্ষেত্রে সাহায্য করবেন। আপনার সাউন্ড সিস্টেম অফ হয়ে গেছে, অন করেন। হ্যাঁ জি স্যার। হুম। স্যার আমি মানে দীর্ঘ প্রায় 10 বছর যাবৎ আমি বিজনেসের সাথে জড়িত আছি। এখন প্রায় আমার 10 বছর হয়ে গেছে। তো আমার এর আগে কিছু ছোট ব্যবসা, কিন্তু এখন স্যার আমি ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং একটা নিয়েছি। তো যার পরিপ্রেক্ষিতে স্যার মানে আমার এখন একটু পুঁজি একটু কমে গেছে। তো সেক্ষেত্রে আমি বিভিন্ন ব্যাংকে অলরেডি আমি ঋণের জন্য চেষ্টা করছি, কিন্তু আমাকে দেওয়া হয়নি আর কি। কারণ আমার নিজস্ব নামে কোনো জায়গার দলিল নাই। আমার বাপের নামে আছে, কিন্তু আমার বাপ তো মারা গেছে, আমার পিতা। তো যার পরিপ্রেক্ষিতে আমি ঋণ পাচ্ছি না। আমি কৃষি ব্যাংকে গেছিলাম, আরো অন্যান্য ব্যাংকে গেছিলাম স্যার। স্যার সেক্ষেত্রে আমি পাই নাই। যদি স্যার আপনার আচ্ছা, বাবা মারা গেছে, আপনি জমি আপনাদের ভাই বোনের নামে কেন নামজারি করছেন না? স্যার ওই যে এগুলো মানে একটু আমার তো এখন টাকা পয়সা কিছু একটু সমস্যা, যার পরিপ্রেক্ষিতে টাকা পয়সার সমস্যা কেন? নামজারি করতে তো টাকা পয়সা লাগবে না। আপনার বাবার নামে কি ইয়ে আছে, হোল্ডিং আছে? স্যার এমনি ইয়ে পাহাড় সম্পদ আছে, কিন্তু ওই যেটা জমি আছে ওইটা হচ্ছে যে স্যার আমার দাদুর নামে, কিন্তু ওর ওরে দাদু সর্বনাশ। আমাদের। তো এগুলো তো ঠিক করতে হবে। ব্যাংক যখন লোন দেবে, ঋণ দেবে, তখন তো তার কিছু নিয়ম আছে না ব্যাংকের। সে নিয়মের বাইরে তো সে যেতে পারবে না। আপনার দাদু মারা গেছেন, বাবা মারা গেছেন, এখন দাদুর যে জমি, আপনারা যারা ভাই বোন আছেন বা যে ওয়ারিশ আছেন দাদুর, সবাই মিলে একসাথে বসে এটা আপনাদের নামে মিউটেশন করে ফেলেন, যদি হোল্ডিং এর জমি হয়। স্যার আরো হ্যাঁ, একটু সমস্যা আছে যে ওই স্যার আমার ভাইদের সাথে মানে আমার বাপের নামটা একটু বা মায়ের নামটা একটু সমস্যা হয়ে গেছে স্যার। তো সেক্ষেত্রে অলরেডি আমাদের আমি তো অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো আমার অলরেডি সার্টিফিকেটে অন্য নাম, এখন আমার ভাইদেরকে একটু অন্য নাম হয়ে গেছে, সামথিং মিস্টেক হয়ে গেছে স্যার। তো এটার মিস্টেক ক্ষেত্রে আমি মিস্টেক হয়ে গেলে মিস্টেক ঠিক করতে হবে। মিস্টেক নিয়ে বসে থাকলে তো হবে না। স্যার এখন ওইটা ঠিক করতে গেলে এখন অলরেডি মানে আমাদের এসএসসি সার্টিফিকেটে বা আমার ছোট ভাইদের সার্টিফিকেটে এগুলো তো চেঞ্জ করতে হবে, এখন অনেক সমস্যা হয়ে সার্টিফিকেট গেছে। কেন চেঞ্জ করবেন? সার্টিফিকেট কেন চেঞ্জ করবেন? আপনি সার্টিফিকেট এইভাবে গুলো হবে না। আপনি অফিসে আসেন, আমার একজন অফিসার, আপনার আসেন, আমি একজন অফিসারকে দায়িত্ব দেবো, আপনার বিষয়টা শুনবে সে। এখানে আচ্ছা হবে স্যার, না, ঠিক আছে। আপনার বিষয়টা অনেক জটিল আছে। আপনি আমার অফিসে আসেন স্যার একদিন, আমি শুনবো, দেখবো কি করা ওকে যায়। স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো প্রশ্ন স্যার আছে? আর কেউ আসসালামু আর কেউ কিছু বলতে চান? প্রশ্ন ছিল স্যার। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। স্যার আমি ইব্রাহিম কোয়েল বলছিলাম, খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা থেকে। স্যার আমি দীর্ঘদিন আপনার ই কমার্স বিজনেসের সাথে সম্পৃক্ত। আগে এফ কমার্স করতাম, লাইক হচ্ছে যে আপনার মানে ফেসবুকের মাধ্যমে পণ্যগুলো সেল করতাম। আর তো সেটার প্রায় দীর্ঘ 3 বছরের অভিজ্ঞতা নিয়ে এখন ই কমার্সের দিকে এগোচ্ছি। Good. তো ইতিমধ্যে আমি স্যার ই কমার্সের একটি ওয়েবসাইট ডেভেলপ করেছি এবং উপজেলা থেকে যে ট্রেড লাইসেন্স
নেওয়া দরকার এবং আনুষঙ্গিক যে কাজগুলো, তারপরে বাংলাদেশ এসএসএল কমার্স থেকে যে পেমেন্ট গেটওয়ে সিস্টেম গুলো, এগুলো টোটাল সবকিছু প্রায় ম্যানেজ করেছি এবং ওয়েবসাইট ইতিমধ্যে লাইভ আছে, মোটামুটি অর্ডার পড়ছে, ক্যাম্পেইন করছি। যেহেতু আগে আমি মানে এফ কমার্স করতাম, তো সেই জায়গা থেকে অনেক কাস্টমার ছিল যারা হচ্ছে আমার ই কমার্সের সাথে আস্তে আস্তে করে রিলেট হচ্ছে। তো এখন স্যার বড় করে শুরু করতে হইলে তো অফকোর্স একটা ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রয়োজন আছে। তো স্যার সেই জায়গাগুলোতে কিভাবে হেল্প পেতে পারি? আপনি ব্যাংকে যাবেন, আমাদের ফিনান্সিয়াল প্রতিষ্ঠান যারা আছে তাদের কাছে, যে তাদের কাছে লোন চান, ব্যাংকের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনি লোন পাবেন। আর যদি দেখেন যে সকল ক্রাইটেরিয়া ফুলফিল করার পরেও লোন দিচ্ছে না, তখন আমরা দেখতে পারি বিষয়টা। আচ্ছা আচ্ছা স্যার, এই জায়গাটায় বলা হয়েছে যে মানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, মানে আমরা যে ট্রেনিংটা করছি, এই ট্রেনিং এ বলা হচ্ছিল প্রথম পর্যায়ে যে আমরা যারা উদ্যোক্তা তাদেরকে লোন দেয়া হবে। এখন সেই জায়গায় আমার ছোট্ট একটা প্রশ্ন স্যার, যেহেতু আমি লাইক একটা বিজনেসে জড়িয়ে আছি, তো আমি সেই বিজনেসের টোটাল পোর্টফোলিওটা যদি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছে যদি মানে সাবমিট করি, তো সেক্ষেত্রে লোন পাওয়ার কতটুকু সম্ভাবনা? আমার নামে যথেষ্ট পরিমাণ ভ্যালুয়েবল সবকিছুই আছে, আমার না, আমি জানি না, এটা আমার জানা নেই যে বিজনেসের বিডার নামে নিজে কারেন্ট লোন অ্যাকাউন্ট দেবে। আছে, পাশাপাশি যারা হচ্ছে যে বিডার যারা আছে এখানে, তাদের কাছে, তাদের সাথে এই প্রশ্নটা তাদেরকে করে, যে যে লোনের কথা বিডা বলছে, বিডা কি নিজে লোন দেবে নাকি ব্যাংক থেকে লোন পেতে বিডা ফ্যাসিলিটেট করবে? আচ্ছা এটা রিটন চাকমা, আপনি এটার উত্তর আপনি দেন। রিটন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার হয়ে গেল। শুনতে পাচ্ছি স্যার, ওই বিডারটিকে লোন দেবে এই ধরনের কোনো বলা হয়নি স্যার, ওই ধরনের প্রস্তাব দেওয়া হয়নি। তবে লোন পাওয়ার জন্য ইনকেস করে দেব বা সহযোগিতা করব এই ধরনের হ্যাঁ, বলা সেটাই হয়েছে স্যার। সেটাই সেটাই। ব্যাংকের মাধ্যমে আমরা যোগাযোগ করে দেবে যদি তাদের সঠিক কাগজপত্র থাকে স্যার, হ্যাঁ, ওই সেটাই ধরনের বলা হয়েছে। আমাদের থেকে সেটাই। সরাসরি লোন দেওয়া ওই ধরনের কোনো হুম। কথাবার্তা বলা হয়নি স্যার, এটা মিসগাইড হচ্ছে স্যার। হ্যাঁ, আমার মনে হয় ইমরান খলিল সাহেব আপনি বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যালো তাহলে হ্যালো হ্যাঁ, বলেন। নমস্কার স্যার। নমস্কার। স্যার আমি সমরেন্দ্র স্যার। স্যার আমি সমরেন্দ্র। ওই যে একটা বলতে চাচ্ছি স্যার, এই আগরের বিষয়ে আর কি স্যার। আপনার এই যে আগর যে গাছগুলো যেগুলো আছে স্যার, হ্যাঁ, এগুলোর ব্যাপারে যেমন স্যার আমি এগুলো নিয়ে কিছু কাজ করতেছি আপনার গত কয়েক বছর ধরে। তো এটা তো দেখছি স্যার, যেভাবে সিলেটে যেভাবে প্রচার হয়েছে ওভাবে আপনার যদি আমরা যদি চেষ্টা করি স্যার, খাগড়াছড়িতেও ইয়ে করতে পারি স্যার। কারণ খাগড়াছড়িতেও যথেষ্ট পরিমাণ স্যার আগরের গাছের বাগান আছে। এখন আচ্ছা। সমস্যা হচ্ছে, এখানে সমস্যা হচ্ছে কি স্যার, আমি ফিল্ড পর্যায়ে যেখানে ঘুরছি যতদূর দেখছি স্যার, এখানে ওই সমস্যা হচ্ছে স্যার, বাইরে থেকে ক্রেতাগুলো আসতে ভয় পাচ্ছে স্যার, ক্রেতারা বাইরে আর কি স্যার। থেকে ক্রেতা আসতে ভয় পায়। জি জি জি, ক্রেতাগুলো সাপোজ ধরেন যে কোনো একটা কারণে স্যার হয়তো আসতে পারে না। যেমন সাপোজ ধরেন স্যার, ওইখান থেকে যদি ইনভাইট করলে হয়তো আসলো আবার চলে গেল, বা কথাবার্তা যদি হয়ে গেলেও তারপরে স্যার কোনো একটা কারণবশত এরা চলে যায়, মানে ডিলটা হয় না আর কি স্যার। যেমন আমার স্যার ব্যক্তিগতভাবে আমারও নিজস্ব আগর বাগান আছে স্যার। তো এগুলো যখন বিক্রি করতে যাব তখন একটু সমস্যায় পড়তে হয় আর কি স্যার। মানে দামটা ঠিক স্যার প্রপারলি ভাবে পাওয়া যায় না। আচ্ছা শোনেন, আমি এই আগরের বিষয়টা আমি ইন্টারেস্টেড। আপনি অফিসে এসে আমার সাথে দেখা করেন তো। আপনি যে সমস্যাগুলো বললেন, এই যে ক্রেতা জি স্যার। ভয় পাচ্ছে, এগুলো আমি একটু দেখতে পারি, আমি জি আপনার স্যার। সাথে কথা বলতে পারি। জি স্যার। আর স্যার কেন ভয় পাচ্ছে এটা জানা দরকার, বা জি তার স্যার, থেকে কিছু হলে। হ্যাঁ। এখানে স্যার আমি ওই যে আপনার ইন্ডিয়া বর্ডার যেখানে আছে হুম। ওইখান থেকেও কিছু গাছ কিনছিলাম স্যার। ওইখান থেকে আপনার গাছ কেনার পরে পরে সিলেট থেকে কিছু বায়ার আসছিল, হুম। এদেরকে দিছিলাম স্যার। এখন আরেকটা ঘটনা হচ্ছে কি স্যার, আমার একটা আগ্রহ ছিল, আমার নিজস্ব আগর বাগান যেখানে আছে ওখানে একটা আমি চুলা দেওয়ার চিন্তা ভাবনা করছি স্যার। ওই মারিশের ওইদিকে যেমন স্যার ৩-৪টা আপনার চুলা আছে। যেমন ওইখানে হলো তো স্যার, ওখানে লিকুইড যেটা আছে আপনার দুই ভাবে আপনার আগরগুলো আহরণ করা হয় স্যার। একটা হলো শুকনো কাঠ, আর একটা হলো স্যার লিকুইড। এখন লিকুইডটার আচ্ছা শোনেন, যেহেতু জি স্যার। এইখানে এখানে এই আলোচনার সময় বোর হবে, আপনি অফিসে আসেন, আমি সামনাসামনি শুনি আপনার কাছ থেকে জি স্যার, আমি কি সময় মতো। জি স্যার, আপনার আপনি কিভাবে যোগাযোগ সামনে করবো আসেন, স্যার? আমি আমি এটা জানতে চাই, এই বিষয়টা আগর সম্পর্কে আমি জানতে চাই। জি স্যার, আমি কিভাবে যোগাযোগ করবো স্যার? আপনি কোথায় থাকেন, কোথায় থাকেন আমি আপনি? স্যার স্বনির্ভর বাজার স্বনির্ভর। সদরে।
জি স্যার। স্বনির্ভর হলে আমি ফ্রি আছি, আপনি আধা ঘন্টার মধ্যে চলে আসেন সামনাসামনি শুনি অফিসে স্যার? অফিসে। আচ্ছা ঠিক আছে, আসতেছি স্যার। হ্যাঁ, আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসেন, আমি অফিসে আছি। ঠিক আছে স্যার। কি নাম নমস্কার আপনার? স্যার। স্যার সমরেন্দ্র স্যার, লাস্ট একটা সমরেন্দ্র। সমরেন্দ্র, ঠিক আছে, জি স্যার, আসতেছি স্যার। সমরেন্দ্র। জি হ্যাঁ, স্যার। আর স্যার কেউ কিছু আমার বলবেন? ছোট লাস্ট একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। ইব্রাহিম খলিল স্যার। হ্যাঁ, ইব্রাহিম সাহেব বলেন। বলেন। স্যার আমরা যে এই ই কমার্স যেহেতু একটা নতুন সেক্টর স্যার, এটার জন্য কি মানে জেলা পরিষদের পক্ষ থেকে এই যে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কি আমাদের জন্য কোনো ভ্যালুয়েবল ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা, যেহেতু আমরা এখনো এই বিষয়গুলোতে একেবারে কাঁচা। ই কমার্স আসলে মানে আমার জেলা প্রশাসনের যে চার্টার অফ ডিউটিস তার মধ্যে এই ট্রেনিং করানোর বিষয়টা নাই। কিন্তু আপনি যেটা বলছেন ই কমার্সের এই ট্রেনিং, এটা নেয়ার মতো কতজন আছে জেলায় বলেন তো? কতজনকে পাওয়া যাবে? বা এই বিষয়ে কারা ট্রেনিং দেয় সরকারের, সেটা যদি আপনারা খোঁজ নিয়ে জানাতে পারেন, তাহলে আমি ওই সরকারের কনসার্ন সেক্টরকে আমি রিকোয়েস্ট করে দেখতে পারি। কিন্তু আমাদের তো এটা আমাদের জেলা প্রশাসনের এজেন্ডা না আসলে। এগুলো বিডাই এটা ফ্যাসিলিটেট করছে। ও আচ্ছা। এই বিডার রিটন চাকমা সাহেব, জি। আপনি জানেন যে ই কমার্সের বিষয়টা আপনাদের আছে কিনা? জি স্যার। স্যার এটা হচ্ছে যে 15তম ব্যাচ শেষ ট্রেনিং স্যার। পরবর্তীতে স্যার আমরা খাত ভিত্তিক ট্রেনিং দেওয়ার চেষ্টা করবো স্যার। স্যার এভাবেই আমরা চেষ্টা করতেছি, যারা আচ্ছা, যেহেতু ই কমার্স কিছু করতে চাই ওইভাবে খাত ভিত্তিক পরবর্তী যে প্রজেক্ট আছে। ইব্রাহিম খলিল সাহেবের এই বিষয়টা নোট রাখেন। যদিও আমার কাছে মনে হচ্ছে এই ই কমার্স নিয়ে কাজ করার সংখ্যা খাগড়াছড়িতে খুব কম হবে। ইব্রাহিম খলিল সাহেব একটু অ্যাডভান্সড আমার মনে হচ্ছে, উনি যেহেতু এই বিষয়ে অলরেডি ফেসবুক কেন্দ্রিক ব্যবসা শুরু করেছেন। যারা আছে এরকম বা যারা নেই, তারাও তো ইব্রাহিম খলিল সাহেবের যদি সাকসেস পায়, এই সাকসেস দেখে অনেকে ইন্টারেস্টেড হতে পারে। বিশেষ করে করোনার কারণে এখন এই ফেসবুক কেন্দ্রিক বা অনলাইন এই বিজনেসটা সামনে অনেক অ্যাডভান্সড হয়েছে। এই বিষয়টা জি মাথায় জি স্যার। রাখেন, মাথায় রেখে জি দেখেন স্যার। এনাদের জন্য আলাদা কোনো ট্রেনিং এর আয়োজন করা যায় কিনা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর কেউ কিছু বলবেন? আমার মনে হয় সালাম আলাইকুম স্যার, লক্ষ্মীপুর থেকে স্যার মমতাজ বলতেছিলাম। কোত্থেকে? স্যার লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর? জি লক্ষ্মীপুর মানে জেলা লক্ষ্মীপুর? জি, জেলা লক্ষ্মীপুর স্যার। ও, আমাদের এই সেশনে কি বাইরের জেলার লোকজনও আছে রিটন? আমি জানতাম না। জি স্যার, জি লক্ষ্মীপুর স্যার, জেলাও আজকে তো হচ্ছে আছে। দুই জেলার আচ্ছা, স্যার, বলেন। খাগড়াছড়ি এবং লক্ষ্মীপুর জেলার স্যার। ও, মমতাজ বলেন। জি স্যার, আমি একটা বুটিক হাউস নিয়ে কাজ করতেছি আজকে গত 4 বছর যাবত। স্যার বর্তমান সময়ে তো ধরেন ই কমার্স, তারপরে যায় অনলাইন ভিত্তিক বেসিস কাজগুলা আর জন্য অনেকে অনেক ভাবে স্যার আগাই গেছে। আমাদের বিগত ক্লাসগুলোতে অনলাইন ভিত্তিক বেসিস ক্লাস আর ই কমার্স নিয়ে অনেক কথা হয়েছে স্যার, অনেক কিছু হয়েছে। আমি বিভিন্ন স্যারদের কাছে জানতে চাইছিলাম আসলে স্যার এই ধরনের প্রোগ্রামগুলো, একটু আগে আপনি যেটা বলছেন প্রোগ্রামগুলো আসলে স্যার আমরা ক্ষুদ্র উদ্যোক্তা যারা, তারা কিন্তু স্যার আমরা অনলাইন ভিত্তিতে কাজগুলা থেকে আমরা স্যার অনেক পিছিয়ে আছি। কারণ হচ্ছে আমরা অনলাইনের বিষয়ে তেমন একটা কিছু বুঝি না। অনলাইনে কিভাবে পাবলিশ করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়, কিভাবে কাজে প্রোগ্রেস করতে হয়, বিভিন্ন প্রোগ্রাম কিভাবে সেট করতে হয়, বিভিন্ন প্রজেক্ট গুলা কিভাবে করতে হয় স্যার আমরা এই বিষয়ে খুবই অজ্ঞ। তো এই ক্ষেত্রগুলো থেকে স্যার আমাদের জন্য যদি স্যার ক্ষুদ্র যারা উদ্যোক্তা তাদের ক্ষেত্রে যদি স্যার একটু আমাদের এই বিষয়ে একটু ট্রেনিং এর ব্যবস্থা করা হইতো ভালো হইতো। আর আমাদের অবগতির জন্য স্যার জানাচ্ছি যে আমরা যে আজকে যে জুমে ক্লাস করতেছি, তারপরে গিয়ে আপনার গুগল মিটের যে ক্লাসগুলো হয়েছে, এগুলো আমাদের সেন্টার থেকে আমাদেরকে ওইখানে ক্লাস করে প্রশিক্ষণ দেওয়ার পরে কিন্তু স্যার আজকে আমরা আপনাদের সাথে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো করতে পারতেছি। তো স্যার এটা আমাদের সৌভাগ্য স্যার, সরকারের এই উদ্যোগের জন্য সরকারকে ধন্যবাদ আপনাদের মাধ্যমে। তো স্যার এখন আমাদেরকে যদি এভাবে অনলাইন ভিত্তিক কিছু একটা ট্রেনিং না দেওয়া হয় স্যার, আমরা শত চেষ্টা করলেও কিন্তু স্যার আমরা পারতেছি না আগানোর জন্য। ক্ষুদ্র ব্যবসায়ী যারা, আমার মনে হয় স্যার আমি আগাইতে পারতেছি না। এই বিষয়ে যদি স্যার একটু আপনারা উদ্যোগ নিতেন আমাদের জন্য, তাহলে হয়তো স্যার আমরা আগাইতে পারতাম। আপনাকে ধন্যবাদ মিস মমতাজ সুলতানা। আমার মনে হয় আপনার এই বক্তব্যটা যথার্থ। আমার রিটন চাকমা বা লক্ষ্মীপুরে বিডার পক্ষে যিনি আছেন তিনি তারা শুনেছেন, তারা নোট করেছেন। এটা খুবই প্রাসঙ্গিক এই সময়। আমি নিজেই আমার বাসাতে দেখি আমার মিসেস সারাদিন ফেসবুকে বিভিন্ন রকম শাড়ি দেখছে।
এবং ওই শাড়িগুলো যখন দেখায় তার যে বর্ণনা করার যে কায়দা, এগুলো এটা এমনি এমনি সম্ভব না। এটা আসলে প্রশিক্ষণ দরকার যে আমি কিভাবে থ্রো করব ফেসবুকে, কিভাবে অ্যাকাউন্টটা খুলবো, কিভাবে আমি কোন সময়টা কেমন করে সোলারটা নেব, এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এটা আস্তে আস্তে এই অনলাইন বিজনেসের সীমানা বাড়ছে। শুধু আমাদের বড় বড় আমাজন, স্যামসাং বা আরং এরাই শুধু না, আমাদের এই ছোট ছোট যারা উদ্যোক্তা জেলা পর্যায়ে, আমাদের তো যে খাগড়াছড়িতে একজন বললেন, আপনিও চেষ্টা করছেন, এই ছোট ছোট জেলাগুলোতে এই জিনিসগুলো নানা রকম প্রোডাক্টের এই অনলাইনের এই প্রসার বাড়ছে। কাজেই আমি আশা করব যে বিডার যারা কর্মকর্তা আছেন তারা এই নিড বেসড এই বিষয়টা মাথায় রেখে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব অনলাইন বিজনেস কিভাবে চালানো যায় তার খুঁটিনাটি টেকনিক্যাল দিক সহ তারা একটা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা এনাদের জন্য করবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় রিটন আমরা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলেন। হ্যালো, বলেন, পরিচয় দিয়ে স্যার বলেন। যাদের জায়গা জমি নাই স্যার এরা কিভাবে লোন নেবে স্যার? না, এটা যাদের জায়গা জমি নাই তাদের আমাদের, যাদের যার জায়গা জমি নাই স্যার। আচ্ছা সেটাই বলছি যে কর্মসংস্থান স্যার ব্যাংক, জমি যদি না থাকে, কর্মসংস্থান ব্যাংক যেটা আছে তাদের সাথে কথা বলেন যে ব্যাংক যখন জি স্যার। কাউকে টাকা দেবে, ব্যাংক স্যার সবার আগে ওরা ওভাবে চাই স্যার। তাহলে আমাকে খোঁজ নিতে হবে কর্মসংস্থান ব্যাংকে জায়গা জমি, কর্মসংস্থান ব্যাংকে যারা শিক্ষিত বেকার তাদের সার্টিফিকেট জমা নিয়ে লোন দেওয়ার কথা, আমি এটা খোঁজ নিতে হবে। কারণ ব্যাংক যখন লোন দেবে তখন ব্যাংক নিশ্চিত হতে চাইবে যে তার টাকাটা রিটার্ন আসবে কিনা। যার জায়গা জমি কিছুই নেই তাকে যদি ব্যাংক লোন দেয়, সে যদি টাকা দিতে না পারে তখন কিন্তু ব্যাংকের জন্য সেটা বার্ডেন হয়। এই ব্যাংক কিন্তু বাংলাদেশে আপনারা জানেন অনেক ব্যাংকের অবস্থা খুব ভয়াবহ খারাপ, প্রায় ব্যাংকটা মানে সেই দেউলিয়া হওয়ার পথে। কাজে এই ব্যাংকের কথাটা আপনি নিজে যদি ব্যাংক মালিক হতেন, ব্যাংকার হতেন, আপনি কি করতেন? হ্যাঁ, কাজে এই বিষয়টাই মাথায় রাখতে হবে। আর খুব ভালোভাবে আরেকবার এই কর্মসংস্থান ব্যাংকের তাদের কি প্রসিডিউর সেটা খোঁজ নেন, আমিও খোঁজ নেব। যদি এমন হয় যে তাদের জায়গা জমি ছাড়াই লোন দেওয়ার অপশন তাদের আছে, তারা দিচ্ছে না, সেটা আমরা লুক আপ করতে পারি। আপনার বাড়ি কোথায়? যিনি কথা বললেন আপনার বাড়ি কোথায়? আমার মনে হয় হ্যাং হয়ে গেছে, আমি আমার সেশনটা শেষ করছি। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার। আমরা কাকাছড়ি এবং লক্ষ্মীপুরের পক্ষ থেকে স্যার আপনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, স্যার এখানে ক্লাস শেষ করছেন, সমাপ্ত করছেন। আপনাদের ক্লাস এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি, আপনারা লিভ নিতে পারেন। সুন্দর থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, খোদা হাফেজ। ধন্যবাদ।